আমার কাজ আমাকে নিয়ে গিয়েছে পৃথিবীর কিছু প্রত্যন্ত অঞ্চলে। গনগনে আগুনতপ্ত মরুভূমি, পাহাড়, জঙ্গল, উত্তাল মহাসমুদ্র থেকে শুরু করে হিমাঙ্কের নিচে থাকা বরফের দেশে। সেই কাজের তাগিদেই আমি পৌঁছে গেলাম পৃথিবীর সবচেয়ে উত্তরে অবস্থিত শহর হ্যামারফেস্টে, যা নরওয়েতে অবস্থিত। জুন মাসের যে সময়টা আমি ট্রাভেল করছিলাম, সেই সময় হ্যামারফেস্টে সূর্য অস্ত যায় না। সেই জন্যই নরওয়েকে নিশীথ সূর্যের দেশ বলা হয়। এক আশ্চর্য অনুভূতি কাজ করছিল মনের ভেতর। মনে হচ্ছিল আমি যেন পৃথিবীর বাইরে কোনো একটা জায়গায় চলে এসেছি। সারা রাত সূর্যের আলোয় কাজ করার সময় মনে হচ্ছিল সময় যেন থেমে আছে। খুব স্বাভাবিকভাবেই আমি খুব উৎসাহিত ছিলাম পৃথিবীর এই প্রান্তরে প্রথমবার পৌঁছাবার জন্য। আমি ফ্লাই করছিলাম স্তাভাঙ্গার থেকে প্রথম ফ্লাইটে বার্গেন থেকে ত্রমসো থেকে আরেকটা ফ্লাইট নিয়ে হ্যামারফেস্ট। 2004 সালের এইরকমই এক দুপুরবেলা আমি পাড়ি দিয়েছিলাম মুম্বাইয়ের উদ্দেশ্যে অনেক স্বপ্ন নিয়ে। তার ঠিক 20 বছরই পর আমি যাচ্ছি হ্যামারফেস্ট। আবুধাবির +60 ডিগ্রি থেকে শুরু করে নরওয়ের -25 ডিগ্রি। আপনাদের আশীর্বাদে সব রকম অভিজ্ঞতাই হলো। আমার ঠিক সামনে দে হাভিল্যান্ড কানাডার -8 সিরিজের যে এয়ারক্রাফটটি আপনারা এখন দেখতে পাচ্ছেন, এই রকমই এয়ারক্রাফট পৌঁছে যায় নরওয়ের প্রান্তর থেকে প্রান্তরে। ভৌগোলিক প্রতিকূলতার জন্য নরওয়ের সব জায়গায় বড় এয়ারপোর্ট বানানো সম্ভব নয়। নরওয়ে যত উত্তরে যাওয়া যায়, এয়ারক্রাফটের সাইজ সেই জন্য ছোট হতে থাকে রানওয়ের দৈর্ঘ্য কমের জন্য। ম্যাপ দেখলে আপনি বুঝতে পারবেন নরওয়ের কোস্টাল লাইন অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র আইল্যান্ড দিয়ে বানানো, যার বেশিরভাগই পাথুরে এবং পাহাড়। সেই জন্য এয়ারপোর্ট বা রোড তৈরি করা নরওয়েতে খুব চ্যালেঞ্জের ব্যাপার। সারা দিন ট্রাভেল করার পর অবশেষে আমি পৌঁছে গেলাম হ্যামারফেস্টে। এয়ারপোর্টের ভেতর থেকে ট্যাক্সি অর্ডার করে বাইরে এসে দাঁড়ালাম। এয়ারপোর্টের ভিতর ব্যস্ততা একদমই নেই। আমি যা ধারণা করেছিলাম তার থেকেও হ্যামারফেস্ট এয়ারপোর্টটা বেশ ছোট। আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা ডিপার্চার, আর ওই যে ছোট দরজাটা ট্যাক্সি লেখা আছে ওইটা হচ্ছে অ্যারাইভাল। আমাকে দেখলেই বুঝতে পাচ্ছেন ঠান্ডা সেরকম নেই, জাস্ট একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে আর মেঘ করে আছে। কিছুক্ষণের মধ্যেই আমার ট্যাক্সি চলে এলো এবং আমি চললাম আমার হোটেলের দিকে। মিডনাইট সান বা নিশীথ সূর্য দিগন্তের উপরেই ঘোরাফেরা করে 14ই মে থেকে শুরু করে 31শে জুলাই, প্রায় এই 80 দিন। এর ঠিক উল্টোটা অথবা পোলার নাইট থাকে 23শে নভেম্বর থেকে শুরু করে 19শে জানুয়ারি পর্যন্ত। সুদীর্ঘ রাত্রি, প্রায় 60 দিন। এই নির্দিষ্ট দিনগুলি ছাড়াও দীর্ঘ সময় পুরো দিন বা পুরো রাত্রি আলো অন্ধকার থাকে। ট্যাক্সিতে বসার কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পেলাম বেশ কিছু রেইনডিয়ার শহরের ভিতর ঘুরে বেড়াচ্ছে। এটা আপনি শুধুমাত্র নরওয়ের উত্তরে এলেই দেখতে পাবেন। গ্রীষ্মকালে অনেক রেইনডিয়ার পাহাড়ের ওপর তাদের চরণভূমি থেকে শহরের দিকে মাইগ্রেট করে। তখন এই রেইনডিয়ারের দল গোটা শহরে বিক্ষিপ্তভাবে ঘুরে বেড়ায় এবং ট্রাফিক জ্যামের কারণ হয়ে ওঠে, যা মিউনিসিপ্যালিটির কাছে অনেক বড় চ্যালেঞ্জ। আমি আমার হোটেলের রুমে পৌঁছে গেলাম 15 মিনিটের ভিতরেই। কাল সকালের হেলিকপ্টারে আমি সমুদ্রে যাব। এই সূত্রে বলে রাখি, আমি নরওয়েতে তেল এবং প্রাকৃতিক গ্যাস খোঁজার কাজে যুক্ত। আমরা অফশোরে বা সমুদ্রের মাঝখানে এই ধরনের ইনস্টলেশনে বা রিগে থেকে কাজ করি। নরওয়েতে হোটেল রুম খুব বড় হয় না। রুমগুলোকে ভালোভাবে গরম রাখার জন্যই আমার মনে হয় এই রকম ব্যবস্থা। সব বাথরুমেই ফ্লোর হিটিং থাকে, তাই কোনো অসুবিধা হয় না। এছাড়া মোটামুটি জায়গা থাকে দুজন থাকার মতো। হ্যামারফেস্ট খুব ছোট একটি শহর। নরওয়ের উত্তরে অবস্থিত শহরগুলি বেশ ছোটই হয়। কোনো শহরে আমি গেছি, সেখানে একটাই মাত্র রাস্তা, মেন রোড, হয়তো একটাই ট্রাফিক সিগন্যাল, এইরকম ধরনের। কিন্তু ফেসিলিটি ওয়াইজ যত কম লোকই থাকুক, সব জায়গায় ফেসিলিটি কিন্তু সমান। ফিনমার্ক কাউন্টির অন্তর্গত হ্যামারফেস্টের মোট আয়তন 3 স্কোয়ার কিলোমিটার। হ্যামারফেস্ট টাউনের মোট লোক সংখ্যা 8,000 এবং মিউনিসিপ্যালিটির মোট লোক সংখ্যা 11,000-এর মতো।
বছরের প্রায় 9 মাস এই শহরটি বরফে ঢাকা থাকলেও হ্যামারফেস্ট বন্দর কিন্তু একটি বরফমুক্ত বন্দর। হ্যামারফেস্ট শহরের কাছেই আছে মেলকোয়া আইল্যান্ড, যেখানে একটি প্রাকৃতিক গ্যাস শোধনাগার অবস্থিত। মেলকোয়া আইল্যান্ড হ্যামারফেস্ট শহরের সঙ্গে প্রায় 2.5 কিলোমিটার লম্বা একটি টানেল দিয়ে যুক্ত। 2007 সালে নরওয়ের প্রধান তেল কোম্পানি ইকুইনর এই পরিশোধনাগারটি তৈরি করে। ব্যারেন্টস সি এর স্নোভিট গ্যাস ক্ষেত্র থেকে উত্তোলন করা গ্যাস এখানে পরিশোধন করা হয় এবং এই লিকুইডিফাইড ন্যাচারাল গ্যাস বিশেষ জাহাজে করে এক্সপোর্ট করা হয়। সমুদ্রের তলা দিয়ে 143 কিলোমিটার দীর্ঘ পাইপলাইন দিয়ে স্নোভিট ফিল্ড থেকে এই প্ল্যান্টে গ্যাস এসে পৌঁছয়। ইতিহাসের বহু অধ্যায়ের সাক্ষী এই হ্যামারফেস্ট শহর। প্রস্তর যুগের সময়ের মানুষের উপস্থিতি, আদিম ঐতিহাসিক চরণভূমি এবং মাছ ধরার পদ্ধতি, নেপোলিয়নের যুদ্ধ থেকে শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, দুঃসাহসিক সব অভিযাত্রীদের আর্কটিক মহাসাগর অভিযান, বিধ্বংসী অগ্নিকাণ্ড এবং যুদ্ধে বিধ্বস্ত একটি শহরের বারবার গড়ে ওঠা এবং মানুষের অদম্য প্রাণশক্তি। এই শহর সম্পর্কে যত জানছি তত অবাক হচ্ছি। 1891 খ্রিস্টাব্দে হ্যামারফেস্ট কাউন্সিল উত্তর ইউরোপের প্রথম হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশন তৈরি করে। এটা ছিল নরওয়ের প্রথম কাউন্সিল মালিকানাধীন পাওয়ার স্টেশন। পার্কে রাখা এই ছোট টারবাইনটা হলো তারই রেপ্লিকা। আমি পায়ে হেঁটে শহরটা ঘুরছি আর আমি বেশ কয়েকটা দোকান আর শপিং মলে ঘুরে এলাম। মোটামুটি দেখলাম এইখানে সব ধরনের ব্র্যান্ডই পাওয়া যাচ্ছে, নরওয়ের অন্যান্য জায়গার মতো, শুধু লোক সংখ্যা কম। তবে হ্যামারফেস্টে নরওয়ের অন্যান্য জায়গার থেকে আমার দাম অনেক সস্তা মনে হলো। নর্থ নরওয়েতে যারা স্থায়ীভাবে বসবাস করেন তারা সাউথ নরওয়ের তুলনায় কম ট্যাক্স পে করেন, বিশেষত এই ওয়েদারের জন্য, প্রতিকূল ওয়েদার আর এই হার্ডশিপের জন্য। আমার কাজে যাওয়ার 2টো ব্যাগই ভর্তি, তাও আমি ভাবছি বেশ কিছু শপিং করে আমি এখান থেকে কোরিয়ারে করে আমি যেখানে নরওয়েতে থাকি স্তাভাঙ্গারে পাঠিয়ে দেব। হ্যামারফেস্ট শহরে মানুষের নিয়মিত বসবাস শুরু হয় 1250 থেকে 1350 খ্রিস্টাব্দের মধ্যে। ব্যবসা বাণিজ্যকে উৎসাহিত করার জন্য 1789 খ্রিস্টাব্দে হ্যামারফেস্ট মিউনিসিপ্যালিটির প্রতিষ্ঠা হয়। সেই সময় জনসংখ্যা অত্যন্ত কম থাকার জন্য বাড়ি তৈরির জন্য জমি এবং 20 বছর পর্যন্ত বিনা শুল্কে ব্যবসা করার অনুমোদন দেয়া হয়। 1801 সালে হ্যামারফেস্টের জনসংখ্যা ছিল মাত্র 77 জন এবং 1850 সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় মাত্র 1500 জন। কৌশলগত ভৌগোলিক অবস্থানের জন্য হ্যামারফেস্টে সেই সময়ই রাশিয়ান, জার্মান, ডাচ, ফ্রেঞ্চ এবং আমেরিকান কনসুলেট তৈরি হয়। হ্যামারফেস্টের বর্তমান চার্চটি তৈরি হয় 1961 সালে। এর ডিজাইন করেছিলেন আর্কিটেক্ট হান্স মাগনুস। এই চার্চের অলমোস্ট 525 জন লোক বসে প্রে করতে পারে। 1684 সালে হ্যামারফেস্টে প্রথম চার্চ তৈরি হয়। তখন হ্যামারফেস্টের জনসংখ্যা ছিল মাত্র 60 জন। অনেকেই মনে করেন হ্যামারফেস্টে প্রথম চার্চটি তৈরি হয় 1620 খ্রিস্টাব্দে এবং বর্তমান চার্চটি হলো সেই চার্চটিরই 6ষ্ঠতম সংস্করণ। আমার সামনে আপনারা এখন দেখছেন হ্যামারফেস্ট মিউজিক প্যাভিলিয়ন। 1989 সালে হ্যামারফেস্ট মিউনিসিপ্যালিটির 200 বছর পূর্তি উপলক্ষে এই প্যাভিলিয়নটি হ্যামারফেস্ট শহরবাসীকে উপহার হিসেবে দেওয়া হয়। এই প্যাভিলিয়নের রং পছন্দ করে দেন আর্টিস্ট ইভা আর্নেসেন এবং কপারের রূপ আর ডোম তৈরি করেন টিনস্মিথ উইলফ্রেড ওয়েনবার্গ। 2021 সালে নুট আর্নেসেন এই প্যাভিলিয়নটি আবার সংস্কার করেন। উত্তর গোলার্ধের বরফমুক্ত বন্দর হিসেবে হ্যামারফেস্টের পরিচয় দীর্ঘকাল ধরে। 1778 সালে জনৈক ব্যবসায়ী পিটার ক্রিশ্চিয়ান বাক একটি শিকারী জাহাজ পাঠান হ্যামারফেস্ট থেকে স্ভালবার্ডে। এই জাহাজটির নাম ছিল ফোরেলেন। সমুদ্রে শিল মাছ ধরা আর গভীর সমুদ্রে গ্রিনল্যান্ড শার্ক ধরার জন্য 1884 সাল থেকেই হ্যামারফেস্ট একটি অগ্রগামী শহরে পরিণত হয়। হ্যামারফেস্টের মাছ ধরার পদ্ধতি এবং শিকারের পদ্ধতি
শীঘ্রই আর্কটিক ল্যান্ড থেকে আন্টার্কটিকা পর্যন্ত ছড়িয়ে পড়ে। 1789 খ্রিস্টাব্দে সংযুক্ত ডেনমার্ক এবং নরওয়ের রয়্যাল ডিক্রি অফ খ্রিস্টিয়ান 7 হ্যামারফেস্টকে মার্কেট টাউনের স্বীকৃতি দেন। 1885 সাল থেকে ইংরেজ, ফ্রেঞ্চ, জার্মান ক্রুজশিপগুলি হ্যামারফেস্টে আসতে শুরু করে। অভিজাত মহলে নরওয়ের মিডনাইট সান অথবা নিশীথ সূর্য দেখা খুবই জনপ্রিয় হয়ে ওঠে। সেই সঙ্গে বেড়ে ওঠে ব্যবসা বাণিজ্য। এই ব্যবসা বাণিজ্যের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য ছিল উত্তর পশ্চিম রাশিয়ার পোমর মানুষদের সঙ্গে উত্তর নরওয়ের সমুদ্রতট এলাকার মানুষজনের বিশেষ আদান প্রদানের ব্যবসা। এই বাণিজ্য পোমর ট্রেড নামে পরিচিত। প্রধানত নরওয়ে থেকে মাছ এবং রাশিয়া থেকে শস্য আদান প্রদান করা হতো। এই বাণিজ্য চলেছিল প্রায় 1740 সাল থেকে 1917 সালের রাশিয়ার অক্টোবর রেভলিউশনের আগে পর্যন্ত। আমার পরবর্তী গন্তব্যস্থল ছিল দ্য রয়্যাল অ্যান্ড অ্যান্সিয়েন্ট পোলার বিয়ার সোসাইটি। আপনি শুনলে অবাক হবেন, সদস্য সংখ্যার দিক থেকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ক্লাব হলো এটি। এর মোট সদস্য সংখ্যা প্রায় 2,82,000-এর মতো। এই ক্লাবটি স্থাপিত হয় 1963 সালে। 70 ডিগ্রি 39 মিনিট 48 সেকেন্ড নর্থ, 23 ডিগ্রি 48 মিনিট ইস্ট ল্যাটিটিউডে মানুষত্বের অস্তিত্বের বাইরে আর্কটিক পরিস্থিতিতে অবস্থিত এই জায়গাটিতে থাকার জন্য প্রয়োজন অসম্ভব ইচ্ছাশক্তি, মনের জোর এবং সৃজনশীলতা। পোলার বিয়ার অথবা উত্তর মেরুর ভালুক হলো সেই প্রাণশক্তির প্রতীক। এই এক্সিবিশনটি সেই প্রাণশক্তিরই প্রতিনিধিত্ব করে। কেমন করে মানুষ এই প্রত্যন্ত অঞ্চলে শত প্রতিকূলতার মধ্যে দিয়ে আদিম সময় থেকে শান্তিপূর্ণভাবে প্রকৃতির সঙ্গে সহাবস্থান করছে, তারই প্রতিচ্ছবি হলো এই এক্সিবিশনটি। আপনারা নিশ্চয়ই ধারণা করতে পারছেন এই পোলার বিয়ারটি আকৃতিতে কতটা বড় ছিল যখন সে জীবিত ছিল। প্রাচীন সময় থেকে শিকারী এবং মৎস্যজীবীদের চরণভূমি ছিল এই হ্যামারফেস্ট। 12,000 থেকে 15,000 বছর আগে যখন বরফ গলতে শুরু করে, তখন বন্য পশুদের আনাগোনা শুরু হয় এই চরণভূমিতে। স্বাভাবিকভাবেই মানুষরা এই বন্য পশুদের অনুসরণ করে, কারণ এই বন্য পশু থেকেই তারা খাদ্য, প্রাণশক্তি, পোশাক এবং বাড়ি বানাবার সামগ্রী পেত। প্রাচীনকালে শিকারের সবথেকে স্বাভাবিক পদ্ধতি ছিল বন্য পশুদের ভয় দেখিয়ে তাদের ফাঁদের ভিতরে ফেলা। সেই ফাঁদ হতো মাটির নিচের গর্ত থেকে শুরু করে অথবা পাহাড়ের নিচে থাকা খাদ। পরবর্তীকালে এইসব ফাঁদগুলি আরও আধুনিক হতে থাকে, যেমন দড়ির ফাঁদ, ইঁদুরের কল অথবা বন্দুকের গুলির ফাঁদ। লৌহ যুগের সময় থেকে এইসব ফাঁদগুলি আরও কার্যকর, স্থায়ী, দৃঢ় এবং সঙ্গে সঙ্গে দামি হয়ে ওঠে। কৃষি বিপ্লবের পর থেকে বিশেষজ্ঞ শিকারীদের আবির্ভাব ঘটে এবং অন্যরা যোগদান করে চাষবাসের কাজে। 1960 থেকে 70 সাল পর্যন্ত নরওয়ের ফাঁদগুলির ব্যবহার ছিল শিকারের জন্য এবং পশুদের দামি লোম সংগ্রহের জন্য। কিন্তু পুরনো মাছ ধরার পদ্ধতি, সংস্কৃতি, পুরনো উপকরণের ব্যবহার ধীরে ধীরে মানুষ ভুলে যেতে থাকে। পোলার বিয়ার সোসাইটি এই ইতিহাসের দিকে মানুষের দৃষ্টি ফিরিয়ে নিয়ে যায়। বহু দুঃসাহসী পোলার অভিযাত্রীদের কথাও এই এক্সিবিশনে উল্লেখ করা রয়েছে। তারা বছরের পর বছর আর্কটিক অভিযানে বেরিয়েছেন। এই এক্সিবিশন হলের পাশেই রয়েছে একটি সুন্দর সুভিনিয়ার শপ এবং ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার। প্রত্যেক বছর জানুয়ারি মাসের তৃতীয় রবিবার এই ক্লাবের বার্ষিক অধিবেশন হয়। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ এখানে এসে উপস্থিত হয়। এই সময় দীর্ঘ অন্ধকার কাটিয়ে সূর্য আবার দিগন্তের উপরে অবস্থান করতে শুরু করে। নর্দার্ন লাইটস বা অরোরা দেখার সম্ভাবনাও থাকে প্রচুর এই সময়।
এটা ভেবে খুব অবাক লাগছে যে এই রকমভাবে সূর্যের আলো সারা রাত হ্যামারফেস্টে থাকবে। নরওয়েতে ট্রাভেল করার সবথেকে বেস্ট সময় হলো এই গ্রীষ্মকাল, কারণ সূর্যের আলো প্রায় সব শহরেই অনেকক্ষণ থাকে। আমি যে শহরে থাকি স্তাভাঙ্গারে, সেখানেও প্রায় 11:30 পর্যন্ত রাত্রি সূর্যের আলো থাকে। আর এখন এই হ্যামারফেস্টে সারা দিন রাত সূর্যের আলো। আমার সামনের এই মূর্তিটি হলো অ্যাডল্ফ হেনরিক লিন্ডস্ট্রমের। লিন্ডস্ট্রম ছিলেন একজন শেফ এবং পোলার এক্সপ্লোরার। লিন্ডস্ট্রম জন্মগ্রহণ করেন হ্যামারফেস্টে এবং আর্কটিক থেকে আন্টার্কটিকা বিভিন্ন দুঃসাহসিক অভিযানে অংশগ্রহণ করেন। আমার হোটেল থেকে বেরিয়ে এখনো পর্যন্ত আমরা যতগুলো জায়গা দেখলাম সবই কিন্তু পায়ে হেঁটে। এবার আমার পরবর্তী গন্তব্যস্থল হচ্ছে হ্যামারফেস্ট রিকনস্ট্রাকশন মিউজিয়াম। এই মিউজিয়ামটিও একদম শহরের ভিতরে। আজকে একটা রোদ্দুর ঝলমলে দিন, আর হ্যামারফেস্টে এসে যে গরম লাগবে সেটা আমি ভাবতেও পারিনি। আমি প্রায় ঘামছি, এত রোদ্দুর এখন। মিউজিয়ামটি কিছুক্ষণের মধ্যেই বন্ধ হয়ে যাবে। বাইরে তাকিয়ে সময় একদমই বোঝা যাচ্ছে না আমি যখন থেকে ল্যান্ড করেছি হ্যামারফেস্টে, কারণ সূর্য একই রকমভাবে মাথার উপরে। কিছুক্ষণের মধ্যেই আমি পৌঁছে গেলাম রিকনস্ট্রাকশন মিউজিয়ামে। এই মিউজিয়ামে বর্ণনা করা আছে হ্যামারফেস্টের প্রত্নতাত্ত্বিক প্রস্তর যুগের আবিষ্কার, কিভাবে উত্তর নরওয়ের খনন কার্যে 10,000 বছর আগে মানুষের অস্তিত্বের প্রমাণ মেলে, এবং সেখান থেকে শুরু করে যুদ্ধের পরবর্তী সময়ে কিভাবে শহরটি গড়ে ওঠে। আবার নেপোলিয়নের যুদ্ধের সময় ইংরেজরা ডেনমার্ক এবং নরওয়ে এই সংযুক্ত রাজ্যকে অধীনস্থ করেছিল। 1809 সালের 22 জুলাই 2 ব্রিটিশ যুদ্ধজাহাজ স্নেক এবং ফ্যান্সি হ্যামারফেস্টকে আক্রমণ করে। একটি ভয়াবহ যুদ্ধের পর হ্যামারফেস্টের রক্ষকরা মেনে নিয়েছিলেন যে তারা হেরে গেছেন, কারণ তাদের কাছে আধুনিক যুদ্ধের হাতিয়ার ছিল না। কিন্তু 1 সপ্তাহ ধরে লুণ্ঠন এবং ধ্বংসযজ্ঞের পর শত্রু সৈন্যরা অবশেষে পিছু হটে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হ্যামারফেস্ট ছিল একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি। 1941 সালে সোভিয়েত ইউনিয়নকে আক্রমণের পর জার্মানরা হ্যামারফেস্ট দখল করে। প্রধান জার্মান ইউবোটের বেস ছিল এই ফিনমার্ক। 1939 সালের 29 আগস্ট সোভিয়েত ইউনিয়ন দ্বারা দ্বিতীয়বার আক্রমণে এই শহরটি প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং 1945 সাল নাগাদ এই শহরটি প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। শুধুমাত্র একটি ফিউনারেল চ্যাপেল বিল্ডিং দাঁড়িয়ে থাকে সেই ধ্বংসস্তূপের মধ্যে। এখনো পর্যন্ত হ্যামারফেস্টে মাটি খোঁড়ার সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের বহু ল্যান্ডমাইন পাওয়া যায়। কিন্তু যুদ্ধ পরবর্তী সময়েই হ্যামারফেস্টে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উন্নয়ন কার্য। সেই সঙ্গেই হয় শিল্পের বিপ্লব। হ্যামারফেস্টের আশেপাশের স্থানীয় লোকজন তারা আবার হ্যামারফেস্ট শহরের দিকে ফিরে আসতে শুরু করেন। জার্মান সৈন্যরা, যুদ্ধবন্দীরা এবং স্থানীয় লোকেদের চেষ্টায় এই শহরটি আবার ধীরে ধীরে নতুন করে গড়ে উঠতে শুরু করে। এত কম সময়ের মধ্যে এই শহরটিকে গড়ে তোলার ক্ষেত্রে এই শহরের আর্কিটেক্টদের অবদান ছিল অনবদ্য। হ্যামারফেস্ট শহরের ওপর দিয়ে বয়ে গেছে অনেক ঝড়। 1890 সালের এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে প্রায় অর্ধেক শহর আগুনে পুড়ে যায়। এই অগ্নিকাণ্ডের পর হ্যামারফেস্টে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আর্থিক অনুদান এবং মানবিক সাহায্য আসতে শুরু করে। তার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য জার্মানির কাইজার উইলহেম II এর বিশেষ অনুদান। তিনি ছিলেন হ্যামারফেস্ট শহরের পরম বন্ধু।
এই মিউজিয়ামের ঠিক উপরেই ছিল একটি সুন্দর গ্যালারি। সূর্যের আলোয় ঝলমল করছিল এই গ্যালারিটা। এই গ্যালারি থেকে শহরের 4টি দিকই খুব সুন্দরভাবে দেখা যায়। আমি বেশ খানিকক্ষণ সময় কাটালাম এই গ্যালারির ভেতর। এই মিউজিয়ামের ভিতরেও ছিল একটি সুন্দর সুভিনিয়ার শপ। আমি বেশ কিছু ছোটখাটো সুভিনিয়ার সংগ্রহ করলাম আর কিনলাম 2-1টা বই। আমি আবার দূর থেকে একদল রেনডিয়ার দেখতে পেলাম। রেনডিয়ারদের পাহাড় থেকে শহরে আসা রোধ করার জন্য ব্যারিয়ারের ব্যবস্থা করা হয়েছে পাহাড়ের উপর, কিন্তু আমি শুনলাম তা বিশেষ কার্যকর নয়। হ্যামারফেস্টের একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হল স্ত্রুবে জিওডেটিক আর্ক। এই জিওডেটিক আর্ক হল হ্যামারফেস্ট থেকে ব্ল্যাক সি পর্যন্ত বিস্তৃত সার্ভে ট্রায়াঙ্গুলেশনের একটি শৃঙ্খল, যা একটি মেরিডিয়ান আর্ক অথবা 2টি বিন্দুর মধ্যে কার্ভের প্রথম সঠিক পরিমাপ দেয়। 1816 থেকে 1855 খ্রিস্টাব্দের মধ্যে জার্মান বংশোদ্ভূত রাশিয়ান বিজ্ঞানী ফ্রেডরিক জর্জ উইলহেম ভন স্ত্রুবে পৃথিবীর সঠিক আকার ও আকৃতি নির্ধারণের জন্য এই শৃঙ্খলটির প্রতিষ্ঠা করেছিলেন। প্রাথমিকভাবে এই শৃঙ্খলটি কেবলমাত্র 3টি দেশের মধ্যে দিয়ে গেলেও পরে এই শৃঙ্খলটি 10টি দেশের মধ্যে দিয়ে 2800 কিলোমিটার অতিক্রম করে। চলুন এবার আপনাদের নিয়ে চলি জিগজ্যাগ রাস্তা ধরে শালেন পাহাড়ের ওপর। এই রাস্তাটি হ্যামারফেস্টের স্থানীয় বাসিন্দাদের দ্বারাই তৈরি। শহরের মাঝখানে মিউজিক প্যাভিলিয়নের ঠিক পিছন দিক থেকেই এই জিগজ্যাগ পাহাড়ের রাস্তাটি শুরু হয়। 15 থেকে 20 মিনিটের মধ্যেই এই রাস্তাটি ধরে শালেন পাহাড়ের উপরে পৌঁছানো যায়। এত কম সময়ে এই রাস্তাটি ধরে ওপরে পৌঁছানোর জন্য রাস্তাটি প্রচণ্ড রকমভাবে স্টিভ। আমি এত খাড়াই রাস্তায় ওঠার জন্য মোটেই প্রিপেয়ার্ড ছিলাম না, আমার জুতোও ছিল না ঠিক মতো, কিন্তু এত সুন্দর ওয়েদার ছিল বলে আমি ওপরে উঠতে পারলাম। আমি আপাতত লাস্ট বাঁকে পৌঁছে গেছি। রাস্তাটি প্রচণ্ড খাড়াই, যেমন আপনাদের বলছিলাম, আর প্রচুর লুজ পাথর আছে, যে জন্য উঠতে একটু অসুবিধা হচ্ছিল। এখনও বরফ পড়ে আছে, এখানে গলে যাচ্ছে। নামার সময় আমার জুতো যেহেতু ভালো নয়, একটু অসুবিধা হবে, তাও রেলিং আছে, ধরে ধরে নামবো। বছরের প্রায় 9 থেকে 10 মাস এই শহরটা বরফে ঢাকা থাকে, সো রাস্তার অবস্থা এরকম হওয়া স্বাভাবিক। এত কষ্ট করে শালেন পাহাড়ের উপরে উঠে আমার চোখ জুড়িয়ে গেল হ্যামারফেস্ট শহরের দৃশ্য দেখে। এখনো পর্যন্ত আমি চমৎকার সূর্যের আলো পেয়ে আসছি যখন থেকে আমি হ্যামারফেস্টে পৌঁছেছি। সত্যিই ভালো লাগলো, দূর থেকে দূর দিগন্ত দেখা যাচ্ছে এই পাহাড়ের উপর থেকে। এই জায়গাটি হ্যামারফেস্ট শহরে আসা ট্যুরিস্টদের অন্যতম আকর্ষণীয় জায়গা। পাহাড়ের ওপরে সূর্যের আলোয় আমি বেশ ঘেমে গেলাম। ভাবতেই পারছি না যে হ্যামারফেস্টে গ্রীষ্মকালে এতটা গরম হতে পারে। এই জায়গাটি থেকে আরও কতগুলো হাইকিংয়ের রাস্তা শুরু হয়েছে। এখানে একটি সুন্দর রেস্টুরেন্ট আছে এবং এখানে ওঠার জন্য অন্য দিক থেকে গাড়ির রাস্তাও আছে।
আপনি আমার পিছনে যে কাঠের পাঁচিলের মতো ব্যারিয়ারগুলোকে দেখতে পাচ্ছেন, এই পুরো এরিয়ায় এরকম ব্যারিয়ার করা আছে হেভি স্নোফল যাতে শহরের ভিতর না পৌঁছতে পারে। আমি ফ্লাইট থেকেও দেখছিলাম এরকম ব্যারিয়ার এয়ারপোর্টের আশেপাশেও আসে, কারণ আপনাকে যেরকম বলছিলাম হ্যামারফেস্টে হেভি স্নোফল হয়, আর যাতে এই হেভি স্নো শহরের ভিতর ধসে না পড়ে সেই জন্যই এই ব্যবস্থা। শহরের ভিতরেও যাতে শয়ে শয়ে রেনডিয়ারের দল ঢুকতে না পারে তার জন্য পাহাড়ের উপরেও ব্যারিয়ারের ব্যবস্থা আছে, কিন্তু সেটা খুব একটা কার্যকর হয় না। প্রচুর রেনডিয়ার শহরের ভিতর ঢুকে পড়ে। আপনি যে দূরের ওই টাওয়ারটি দেখতে পাচ্ছেন, আমার এক নরওয়েজিয়ান বন্ধু দুদিন আগেই ওখানে গিয়েছিল ছুটতে ছুটতে, প্রায় 10 কিলোমিটার পথ আপ অ্যান্ড ডাউন ও পেরেছিল, আমার পক্ষে সম্ভব নয় ছুটে যাওয়া ওখানে। এই পাহাড়ের মাথায় বেশ কিছু সামি হাটও রয়েছে। হ্যামারফেস্ট হলো সামি সংস্কৃতির প্রাণকেন্দ্র। সামি সংস্কৃতির মানুষজন উত্তর নরওয়ের বিস্তীর্ণ অঞ্চলে এবং সুইডেন, ফিনল্যান্ড ও রাশিয়ার কোলা পেনিনসুলাতে বসবাস করেন। বর্তমানে সামিদের মোট সংখ্যা প্রায় 80,000-এর মতো। সামিদের মুখ্য জীবিকা রেনডিয়ার, সমুদ্র এবং নদীর ওপর নির্ভরশীল। ঐতিহ্যগতভাবে সামি জনজাতির লোকজন উপকূলীয় মাছ ধরা, পশম, রেনডিয়ার ও ভেড়া পালন সহ বিভিন্ন ধরনের জীবিকা অবলম্বন করে থাকেন। বর্তমানে সামিরা তাদের ট্র্যাডিশনাল সামি এরিয়ার বাইরেও সমাজের বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত। প্রতি বছর নরওয়েতে 6ই ফেব্রুয়ারি সামি ন্যাশনাল ডে পালিত হয়। পাহাড়ের উপরে আমি বেশ কিছুক্ষণ বিক্ষিপ্তভাবে ঘুরে বেড়ালাম। হালকা হাওয়া বইছিল, ঠান্ডা সেরকম ছিল না। সমস্ত ইন্দ্রিয়গুলোকে দিয়ে প্রকৃতিকে উপভোগ করছিলাম। এই ভিউ পয়েন্টটাতে লেখা আছে হ্যামারফেস্ট এলএনজি অথবা মেলকোয়া প্ল্যান্টের ব্যাপারে কিছু কথা। আপনি আমার সামনে যে দূরে পাহাড়টি দেখতে পাচ্ছেন, ঠিক এই দুটি পাহাড়ের মাঝখানেই হ্যামারফেস্ট এয়ারপোর্টটি অবস্থিত। ভিডিওটি ফাইনালি শেষ করার আগে আপনাদের কিছু কথা আমি বলতে চাই। আমি এখন আপনাদের বলছি, আমি সমুদ্র থেকে ফিরে আসার পর আমার এক অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে। আমি নাইট শিফটে কাজ করছিলাম, তো সারা রাতই কাজ করতে হচ্ছিল সূর্য মাথার ওপরে। তো এক অদ্ভুত ঘটনা ঘটে রাত্রিবেলা, বিশেষ করে রাত্রি 12টার পর ঘড়ি যেন থেমে আছে। মানে ঘড়ি দেখছি যে 1 ঘন্টা হয়তো হয়েছে বা 2 ঘন্টা হয়েছে, তখন ঘড়ি দেখছি ও মাত্র 10 মিনিট বা 15 মিনিটই হয়েছে, যেন সময় যেন একদম থেমে আছে। তো এটা এক অপার্থিব অনুভূতি আমার কাছে। আর এটা শুধু একদিন দুদিন নয়, প্রায় 2 সপ্তাহ আমি সমুদ্রের মাঝখানে ছিলাম, আমি এই অনুভূতিটা পেয়েছি। এবারের সমুদ্র থেকে ফিরে বাড়ি আমি ফিরতে পারবো না ডাইরেক্টলি। আমি হ্যামারফেস্ট থেকে এখন নরওয়ের আরও একটি শহর ব্রোনসনে যাব। সেখান থেকে আমাকে আর একটা অফশোর রিগে যেতে হবে। তো আপনাদের সঙ্গে আবার দেখা হবে। কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আমার এই ভিডিওটা আপনার কেমন লাগলো। আমি অনেকগুলো সাবজেক্ট কভার করার চেষ্টা করেছি। আর আমি যেটা সবসময় বলি, আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘুরতে থাকবেন। বাই বাই। আমার চ্যানেলটিকে আপনারা প্লিজ সাপোর্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার প্রিয়জনের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করবেন। আপনাদের অনেক অনেক সহযোগিতা আমার দরকার এরকম আরও অনেক অনেক ভিডিও বানাবার জন্য। আপনাদের অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। অনেক ভালো থাকবেন।